দেখুন, যে কোনো রাজ্য স্বাভাবিকভাবেই চায় তার মেধা সম্পদকে ধরে রাখতে, আর আমাদের রাজ্যে ঠিক উল্টোটা হচ্ছে। কেন কেন বলছি যে ব্রেন ড্রেনটাকে প্রমোট করা হচ্ছে। যেন প্রায় 8,000 স্কুলের, তার থেকেও বেশি বোধহয় 8,500 সংখ্যাটা বাংলা মাধ্যম স্কুল উঠে গেছে ছাত্রছাত্রীদের অভাবে। পাড়ার একেবারে গজিয়ে ওঠা ইংরেজি মাধ্যমের স্কুল, যেখানে পাঠের মান নিঃসন্দেহে সরকারি ব্যবস্থার থেকে খারাপ, সেখানেও ভিড় হচ্ছে, কিন্তু বাংলা মাধ্যম স্কুলে হচ্ছে না। এরপর তো সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলো উঠে যাবে এই ঘটনার পর বলে অনেক আশঙ্কা প্রকাশ করছেন। ভাবুন, অ্যাপ্লিকেশনই জমা পড়েছে মাত্র 1/3 সিটে, মানে ওই 9 লক্ষর মধ্যে 3.5 লক্ষ আসনে আবেদনপত্র জমা পড়েছে, তাও 3 বারের সময়সীমা বাড়াবার বা 3টে বিজ্ঞপ্তি দেওয়ার পর। আবার বলছি, তাদের কতজন ইতিমধ্যে রাজ্যের বাইরে চলে গেছে আমরা কেউ জানি না। এই পশ্চিমবঙ্গ রাজ্যটা তো মানব সম্পদের জন্য অত্যন্ত বিখ্যাত ছিল। আমাদের অনেক কিছু ছিল না, শিল্প ছিল না, কিন্তু মানব সম্পদ ছিল। সেই মানব সম্পদকে, কার্যত মেধা সম্পদকে জোর করে অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে না তো? শুভময় মৈত্র কি বলেন? সুমনবাবু, এই যে 100% 10% নিয়ে আগে আলোচনাটা করে নেওয়া যাক। দুভাবে দেখা যায় যে সত্যি তো একজন মানুষ তিনি চোখে দেখতে পাচ্ছেন না, তার জন্যে আমরা চিকিৎসার ব্যবস্থা করব, আর অন্যদিকে তিনি দেখতে পাচ্ছেন না, বাকি সবারই চোখ গেলে দাও। একই রকমভাবে কিছু মানুষ তার কানের অসুবিধে আছে, তার কানের চিকিৎসা করব, বা বলবো না না বাকি সবারই কানের পর্দা ফাটিয়ে দাও। এইটা দুটো মত রাজনীতিতে দুরকম মত থাকবে। এবার প্রশ্ন হচ্ছে যে আপনি শুরুতে একেবারে যে কথাটা বলেছেন, দায় কার আর তার সমাধান কোথায়? দায় কার? ভোট যার, যিনি ভোট পাচ্ছেন, প্রচুর ভোট পেয়েছেন, এবং যিনি আজকের দিনে অসম্ভব আত্মবিশ্বাসী যে পশ্চিমবঙ্গের যে 7.5 কোটি ভোটার, তার মধ্যে এই যারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছিল তাদের বাবা মার, তাদের ঠাকুরদার এবং তাদের চেনাশোনা সব লোকের ভোট যোগ করলেও পশ্চিমবঙ্গে তারা 40-50টার বেশি আসন বড় জোর জোগাড় করতে পারেন। বাকি 250টা আসন যার ভোট সেই জিতবে। সুতরাং পশ্চিমবঙ্গে একেবারে যার দায়, এটাও পরিষ্কার, এবং সেই দায় থেকে বেরোনোর কোনো কারণ নেই। রাজনৈতিক আলোচনায় বারবার যেটা হচ্ছে, তন্ময়বাবুর দিকে আঙুল দেখিয়ে তাকে অতি বাম বা এই ধরনের কথা বলা হচ্ছে, নীলবাতি, এগুলো একেবারে অযৌক্তিক। মূল বক্তব্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের দুটো অংশ বা অনেকগুলো অংশ। একটা অংশ হচ্ছে কিছু অতিবাম মানুষ। যখন জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো, আমরা হাই হাই করে উঠেছিলাম, সর্বনাশ করেছে, এই তৃণমূল কংগ্রেস জয়েন্ট এন্ট্রান্স উঠে যাবে। কিন্তু তারপর থেকে একেবারে অতি বাম বেশ কিছু মানুষ, নাম করতে চাই না, তাদের মধ্যে আমার শিক্ষক আছেন, আমার বন্ধু আছেন, যারা এই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে কাজ করেছেন প্রচণ্ড পরিশ্রম করে। তৃণমূল কংগ্রেসের একটা অন্য অংশও আছে যাদের রাজনীতির মধ্যে দিয়ে তারা রোজগার করেন, সেটা করতে হয়, সেটা আরেকটা ধরনের রাজনীতি। কিন্তু এই মানুষগুলো লড়াই করে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, যাতে দুর্দান্ত ভালো ছাত্র ভর্তি হয়েছেন, আমি খবর জানি, আইআইটি ছেড়ে, এনআইটি ছেড়ে আমাদের এই রাজ্যে ভর্তি হয়েছেন, সেই জায়গাটায় এখন নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের যে অতিবাম অংশ, তারাও মনে করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করো। কারণ এই যাদবপুর বিশ্ববিদ্যালয়, যার একটা মাথা উঁচু করে কথা বলার সুযোগ ছিল, তাদের একেবারে শেষ করে দাও, এইখানে ছাত্র ভর্তি বন্ধ করে দাও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাস্টারমশাইরা তাও চেষ্টা করছেন, একটা যুক্তি খুঁজে বার করেছেন, আঙ্কিক যুক্তি, ছাত্র ভর্তি করেছেন, ক্লাস শুরু করেছেন। আজকের তৃণমূল কংগ্রেস যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করতে চায়। সঙ্গে সঙ্গে উত্তর আসবে, বিজেপিও ধ্বংস করতে চায়, বিজেপি শিক্ষায় টাকা দেয় না। এক একটা করে প্রবলেমকে ধরে তার উত্তর করতে হবে। বিজেপি কি করতে চায় সেই আলোচনা করতে গিয়ে আজকে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে ভর্তির 12টা বাজিয়ে দিতে চায়। এই জায়গাটাকে যদি আমরা কোনোভাবে এড়িয়ে যাই, তাহলে রাজনীতিতে চোখ বন্ধ করে থাকা হবে। এর জন্য যদি আমায় কেউ মনে করেন আমি বিজেপির তীব্র সমর্থক, আমার কোনো অসুবিধে নেই। একবার সজলদা আমায় প্যাসিভ সিপিএম বলেছেন, আজকে তন্ময়বাবু প্যাসিভ বিজেপি বলবেন, কোনো অসুবিধে নেই। কিন্তু আমি বলছি, সৌমদা একটা জিনিস বুঝিয়ে দিন, সেটা হচ্ছে যে শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় ব্যাপার নয়। হ্যাঁ, আমি আসছি। যাদবপুর বিশ্ববিদ্যালয় হচ্ছে একদম গোটা রাজ্যের একাধিক স্তরে ওবিসির জন্য আটকে আছে। বাকি কলেজগুলো ভাবুন, এত কলেজ পশ্চিমবঙ্গে, প্রায় 9,65,000 আসন, এই আসনগুলোয় কি কেউ পড়তে যাচ্ছে?
যদি খবর নেন দেখবেন ক্রমাগত কমছে। এর মানে কি? মানে হচ্ছে পাড়ার একটি ছেলে যে কিছুদিন আগে পর্যন্ত দেখতো তার বাড়ির পাশের একজন, সে রাত জেগে, যার বাড়িতে খুব কষ্ট করে পড়াশোনা করতে হয়েছে, মাস্টার পায়নি, সে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট পেয়েছে এবং কোনো একটা সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্সে পড়াশোনা করে পরবর্তীকালে একটা চাকরি পেয়েছে, তাকে তৃণমূল কংগ্রেস রিপ্লেস করেছে পাড়ার ওই নেতাটাকে দিয়ে, যে তৃণমূল কংগ্রেসের সাহায্য নিয়ে বিভিন্নভাবে রোজগার করছে, বিদেশে ঘুরে বেড়াচ্ছে, ছবি দিচ্ছে, গলায় মোটা সোনার চেন পড়ছে, নিম্নবিত্ত মানুষ মনে করছে। তাহলে কেন রাত জেগে দিনের পর দিন অঙ্ক করব? কেন দত্তপাল চৌধুরীর অঙ্কটা না পারলে সারা রাত জেগে পরের দিন সকালবেলা কি করে চোখে মুখে জল দিয়ে আবার লড়াইটা শুরু করব? কারণ আমায় তো এরা পড়ে বড় হতে দেবে না। তার থেকে অনেক সহজ, আমি যদি তৃণমূল কংগ্রেসের পাড়ার নেতা হতে পারি, আমার যদি সেই শক্তি থাকে, আমি তৃণমূল কংগ্রেসের পাড়ার নেতা হয়ে বড় লোক হব। এবং এই জিনিসটাকে তৃণমূল কংগ্রেসের যে অতি শিক্ষিত, অত্যন্ত দায়িত্ববান এবং যাদের সত্যি তারা তৃণমূল কংগ্রেস থেকে বিভিন্ন সুবিধে নেন না, সেই ধরনের অতিবাম নেতৃত্ব, তারা চোখে ঠুলি এঁটে বসে আছেন। সেটা একা তন্ময়বাবু নন, এরকম অন্তত 1000 মানুষকে আমরা চিনি যারা এটায় যন্ত্রণা পাচ্ছেন, প্রচণ্ড যন্ত্রণা পাচ্ছেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে গিয়ে এই কথাটা বলতে পারছেন না। একদম। আমি দেবনারায়ণ সরকারের কাছে আসবো। দেবনারায়ণ দা, এই জন্য, কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এত কথা হলো, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কথা তো বলতেই হবে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ছিলেন দেবনারায়ণ দা। উনি নিশ্চয়ই এর আগের জানেন, নয়তো এর আগের প্রতিবেদনে দেখে জেনেছেন যে ইদানিং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন লেভেলের অ্যাডমিশন টেস্ট নেওয়া হতো জয়েন্ট এন্ট্রান্স, এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মাধ্যমে। তো জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সেই ফলাফলটা বের করছে না। এবার গোটা আন্ডার গ্র্যাজুয়েট সেকশনটা ফাঁকা পড়ে আছে। তাদের এই ভয়ঙ্কর তিক্ত অভিজ্ঞতা থেকে পরের বছর দেবনারায়ণ দা কী হতে পারে জানেন? একেবারে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে দেখলেন প্রতিবেদনে তারা ভাবনা চিন্তা শুরু করেছেন যে এই অকারণ অনিশ্চয়তা থেকে মুক্তি পেতে সামনের বছর থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় আগের মতো, মানে আমরা যখন ছাত্র ছিলাম তখনকার মতো একেবারে নিজেরাই, সেই সময় প্রেসিডেন্সি নিজেরাই পরীক্ষা নিত। আপনি মানবেন দেবনারায়ণ দা যে সরকার চাইলে অনায়াসে এই জটিলতা থেকে ছাত্র ভর্তি, একেবারে জটিলতাকে এড়িয়ে ওই 10% ফাঁকা রেখে যাদবপুর বিশ্ববিদ্যালয় বা অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ফর্মুলায় একেবারে ছাত্র ভর্তি শুরু করা যেত। কেন হলো না এই প্রশ্ন একবার নয়, এই 3 মাস পরে তো বারবার উঠবে। দেখুন সুমনবাবু, সুকান্ত প্রথম বার্ষিকে একটা কবিতায় লিখেছিলেন, স্বার্থের প্রাচীর তলে আমাদের সমাধি রচনা, অযথা বিভেদ সৃষ্টিহীন প্ররোচনা। সবাই স্বার্থ দেখে। শেক্সপিয়র এক জায়গায় লিখছেন, when we make selfish decision we destroy those left in the wake of disaster. যখন আমরা স্বার্থপর সিদ্ধান্ত নিই তখন মানে দুর্যোগের প্রাক্কালে অনেককে আমরা ধ্বংস করে ফেলি। আজকে কেন সমস্যাটা সরকার করছে? সরকার এই কারণে করছে যে 76% সরকার স্বার্থপর হতে পারে না, শাসক দল হতে পারে, সবাই স্বার্থপর। আমি সবাই সরকার দেখে কি, আমার যদি বেশি লোক যদি নিতে পারি, সবাইকে যদি নিতে পারি, তাহলে আমার ইয়ে হয়। এই যে 70, এটা তো ইনক্লুশন হচ্ছে না। 76টা যে সম্প্রদায়কে বাদ দেওয়া হচ্ছে, মানে 7% আর 17%। এই যে 76টা সম্প্রদায়, যে একটু আগেই শুভেন্দু বললো যে ওই মুসলমানদের নেওয়া যাবে না, ওরা হলে এটা চলবে না, কিন্তু ব্যাপারটা কিন্তু ওই 76টা সম্প্রদায় মানে 10%। আসলে এই 10% কিন্তু প্রান্তিক, অস্বীকার করে লাভ নেই। এরা হয়তো ভর্তি হতে পারে না, এটা তো আমি বলছি তো কোর্টে ডিসাইড করছে, বাকিটা তো করা যায়। শুনুন, এরাই সুযোগটা না পায়, আমি যেটা বলছি, এরা এত ভালো ছাত্র সবাই নয়, এরা অনেকে না পাবেই না। হয়তো এই 76-এর এই যে 76টা সম্প্রদায় ওই 10% রেখে দিন না, 10% রেখে দিন, আদালতে তো লড়াই চলছে। আপনি বাকি 90% সমস্ত বাচ্চারা কি দায় করলো? গত 28 তারিখে মানে 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 কেন্দ্রীয় একেবারে সুপ্রিম কোর্টের যে রায়টা ছিল, সেই রায়ে ছিল যে ওটা মোটামুটি এই হাইকোর্টের ইয়েটাকে ইয়ে করে দিয়ে, বন্ধ করে দিয়ে 76টা নতুন এইটাকে করেছে। এরপরে যখন এখানে ভেবেছিল সরকার, ভেবেছিল এইবারে হয়তো আমরা নিতে পারবো,
সেই অজুহাতে ব্রাত্য বসু নতুন করে এই জায়গাটা এখনো সরকার ভাবছে আরো 3 মাস পরে সলভ হবে, ব্যাস বসে থাক। আমি যেটা বিশ্বাস করি 3 মাস সরকার এখন বুঝছে আর দেরি করা যাবে না। যদি তাতেও তো 3.5 লাখ 4 লাখে পৌঁছলো না, সুপ্রিম কোর্ট 9 লাখের মধ্যে 3.5 লাখ। কি বলছি, সুপ্রিম কোর্টের জন্যই গত 28 তারিখে রায়ের পরে এই সরকার ভেবেছিল এইবার মনে হয় সমস্যাটা গেল, কিন্তু ততদিন অপেক্ষাটাই বা হলো কেন? না না, প্রশ্ন তো সেইখানে বেসিকে। না না, 76টা সম্প্রদায় যারা সত্যি প্রান্তিক তারা ওই সুযোগটা পাবেই না। না না, কেন পাবে না? তারা যদি এই 10 মার্চ না আসে, তারা এমন মার্ক কম হয়তো ভর্তি হতে পারবে না, কারণ এটা তাদের ভবিষ্যৎ। হয়তো তাতে দেখা যাচ্ছে হয়তো 1 লক্ষ ছেলে পেলে ভর্তি হতে পারবে না। সেই আসন তো আপনি সরিয়ে রাখছেন তাদের জন্য, কি মুশকিল ভাববে। শুনুন, আপনি অত ভাববেন না, সরকার এখনই 10-15 দিন মধ্যে এমন একটা কিছু ভাববে। এদের 3 মাস হয়েছে, 3 মাস বসে তারপরে আরো 10-15 দিন ভাববে, খুব যাবে না। এখন সুপ্রিম কোর্টে সরকার আবার যাচ্ছে, তাড়াতাড়ি যদি এই সুযোগটাকে আবার করা যায়, ওই 76 সম্প্রদায়কে ইনক্লুড করা যায়, অত নিরাশ হওয়ার কারণ নেই। ওই যে একটু আগে অধ্যাপক অরিন্দম শীলকে বোঝাতে পারবেন, কাল সকালের ফ্লাইটে ভদ্রলোক ছেলেকে নিয়ে ভর্তি করাতে যাচ্ছেন কর্ণাটকে, তাকে বলুন না যে অত হতাশ হওয়ার কারণ নেই, এখানেই ফেলে রাখুন। সরকার নিশ্চয়ই তাড়াতাড়ি চেষ্টা করবে। মানে আশায় শুধু চাষা বাঁচেন না, অধ্যাপকও বাঁচেন। আমি কয়েকটা টেকনিক্যাল বিষয় বলতে চাই। কোনো অবস্থায় কোনোদিনই এই রিজার্ভেশনের সংক্রান্ত ভর্তি আটকানোর ব্যাপার ছিল না, আদালত কোনোদিন বারণ করেনি। এটা কেবলমাত্র পলিটিক্যাল কারণে তৈরি করা হয়েছে। দুটো বিষয় আমি বলি। এই যে ওবিসি বলছি, আমার টোটাল আসন 9 লক্ষর উপরে, আর আমি আবেদন করেছি 3.5 লক্ষ। আমি যে কোনো ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরির মধ্যে দিয়েও ঢুকতে পারতো। আমি কার্যত কি করছি, ভোটের রাজনীতির জন্য আমি বলছি যে যদি মানে মনে করেন ওদের ওবিসি ভাবুন না, ওই 1 লক্ষ লোক নিয়ে ভাবুন না যারা অতি প্রান্তিক। আমি বলছি ওই প্রান্তিক মানুষগুলোই ধরুন ওবিসি সার্টিফিকেট দিচ্ছে, জেনারেল কাস্ট হলো, তো জেনারেল কাস্টের পরেও আবার বলছি 6 লাখ আসন শূন্য আছে, 6 লাখ আসন শূন্য, আসনই পূরণ করতে পারি না। আমি আপনাকে বলছি, বহু কলেজে, আপনি জানেন না, বহু কলেজে আসন শূন্য থাকে, সেটা 50-60 আসন পর্যন্ত প্রেসিডেন্সির মতো। দ্বিতীয় যেটা বলতে চাই, একেবারে তথ্য দিয়ে আপনাকে বলছি, গতবার প্রাইভেট কলেজ ইউনিভার্সিটি কলেজগুলোতে, গতবার প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ভর্তির সংখ্যা যা ছিল, মানে ওদের আসন ফাঁকা ছিল, আর এবার উচ্চে পড়া মানে আসন ভর্তি হচ্ছে এবং 10 লাখ 12 লাখ টাকা দিয়ে। আমি আমার কথা আপনি অফিসিয়াল তৃণমূল না, কিন্তু ওদের মতন দুরাত্মা ছলের মানে আধার ধারণ করবেন না। প্রথম কথা যে প্রান্তিক বলছে, গত বছরের থেকেও এবার 2 লক্ষ ছেলে মেয়ে কলেজে কম ভর্তি হয়েছে, তারপরে উনি এই প্রান্তিকের তথ্য দিচ্ছেন, আর ওই 10% সরিয়ে রেখে কথা বলছিল বামফ্রন্ট সরকার আমলে, একটা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ বন্ধ করে কোথাও প্রাইভেটাইজেশন হয়েছে। সুতরাং বন্ধ করে প্রাইভেটাইজেশন করবো, সেটা তো এক্সট্রিম ফর্ম অফ ক্যাপিটালিজম হলো। তাহলে তোমাকে স্বীকার করতে হবে যে তাহলে তোমাকে স্বীকার করতে হবে যে আমরা ওই পথে অলরেডি এগিয়েছিলাম, পুরোটা পারিনি, কারণ তার আগে ক্ষমতা তৃণমূলকে বামপন্থী সরকার বলে কি ঘোষণা করে, কিন্তু ওরা তো নিজেদেরকে কমিউনিস্ট সরকার বলে ঘোষণা করেছে। সে বামফ্রন্ট সরকার একটা কথা একটু বলতে দিন। সত্যি তো সিপিএম বা তৃণমূলের বাম অংশ বা যারা অতিবাম আছেন, তারা সারা বিশ্বে তারা সারা বিশ্বে সর্বহারার একনায়কতন্ত্রের একটা জয় দেখুন। আমরা চাই আমাদের দেশের যে মিশ্র অর্থনীতি, প্রাইভেট কলেজ থাকবে এবং সরকারি কলেজ থাকবে।
প্রশ্ন হচ্ছে, দেখুন আপনি আর দেবনানন্দা যখন কথা বলছেন, আমরা সাধারণ মানুষ চাইছি আপনার মাধ্যমে তৃণমূলের কাছে কথাটা পৌঁছে দিতে যে দাদা হেভি গোলমাল করছেন, আপনারাই ক্ষমতায় থাকবেন, দয়া করে আমাদের বাঁচান। দেবনারায়ণ দা সেই জায়গাটাও গুলিয়ে দিয়ে আপনার সঙ্গে তর্ক করছেন। তার মানে তৃণমূল কংগ্রেসের দুটো রূপ, একটা রূপ যাদের কাছে আমরা যাওয়ার চেষ্টা তার আগে সর্বহারা নিয়ে এত কথা হচ্ছে, আমি দ্রুত একবার টেটে যারা নিজেদের মনে করছেন সর্বহারা অবশ্যই আসবো। 2022-এর টেট উত্তীর্ণরা রাস্তায় নেমেছিলেন আজকে সল্টলেকে করুণাময়ীতে, বিক্ষোভ ধুমধুমার। দেখুন, নিয়োগ চাই, 22 সাল থেকে টেট পাস করে বসে আছি। বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে, পরীক্ষা হচ্ছে, ফলও বেরোচ্ছে, কিন্তু নিয়োগ হচ্ছে না। এই পরিস্থিতিতে ফের চাকরি আন্দোলনের উত্তাপ ছড়ালো রাজপথে। অবিলম্বে নিয়োগ চেয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ ভবন অভিযান করলেন 2022 সালের প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। দফায় দফায় উত্তেজনা ছড়ালো করুণাময়ীতে। আমরা 2017 সালে অ্যাপ্লিকেশন করেছিলাম, তারপরে দীর্ঘ 7 বছর পরে 2022-এ টেট হয়েছে, এখনো পর্যন্ত নোটিফিকেশন পাইনি। মুখ্যমন্ত্রীর ঘোষণা ছিল যে কেউ টেট পাস বসে থাকবে না, কিন্তু গত 3 বছরে আমাদের নিয়ে পদক্ষেপ নেওয়া হয়নি। তথ্য বলছে তৃণমূল সরকারের আমলে 5 বার প্রাইমারি টেট হয়েছে। 2012 সালে যে টেট হয়েছে তাতে 17,000-এর মতো নিয়োগ হলেও দুর্নীতির অভিযোগে সেই মামলা আদালতে বিচারাধীন। এরপর 2014 সালে প্রাথমিক টেটের বিজ্ঞপ্তি প্রকাশ হয়, পরীক্ষা হয় 2015-এ। সেই টেটে নিয়োগ হলেও দুর্নীতির অভিযোগ ওঠে, যার তদন্ত করছে সিবিআই। 32,000 চাকরি বাতিলের মামলা ঝুলে রয়েছে আদালতে। 2017 সালের 9 অক্টোবর ফের টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তার পরীক্ষা হয় 2021-এর 31শে জানুয়ারি। রেজাল্ট বের হয় 2022 সালের 10ই জানুয়ারি, অর্থাৎ পরীক্ষার 1 বছর পর। 2024-এ 9,533 জনের নিয়োগ হয়। এরপর 2022-এ ফের টেট পরীক্ষা হয়, ফল বের হয় 2023-এর ফেব্রুয়ারিতে, কিন্তু নিয়োগের কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এরই মধ্যে 2023-এর ডিসেম্বরে ফের টেট হয়, তার রেজাল্ট এখনো বের হয়নি। আর 2024 সালে তো পরীক্ষাই হয়নি। এই যত বড় সমালোচকই হন বামফ্রন্টের, এ কথাটা মানুষকে স্বীকার করতেই হচ্ছে যে তখন প্রত্যেক বছর টেটের পরীক্ষা হয়েছে, সময়ে রেজাল্ট বেরিয়েছে, স্বচ্ছতার সাথে নিয়োগ হয়েছে, তা নিয়ে কেউ কোনো বাদ প্রতিবাদ করার কারণ ঘটেনি। মমতা ব্যানার্জিও জীবনে কোনোদিন মিছিল করেননি। এটা একটা সমস্যা, কারণ স্কুলগুলো চালাতে গেলেও তো শিক্ষকের দরকার, কিন্তু আবার উল্টো দিকে যে সমস্যাটা যেভাবে তৈরি হচ্ছে সেটাও আমাদের বোঝার দরকার যে সরকারের প্রতি পদক্ষেপে শিকল পোড়ানোর ব্যবস্থা বা চেষ্টা করা হচ্ছে, সেগুলো বিভিন্ন কোর্টের ব্যাপারে। এই পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবি 2022 সালের টেটের নিয়োগ এবং 2023-এর টেটের ফল প্রকাশ দুটোই থমকে রয়েছে ওবিসি সংরক্ষণ জটের কারণে। পর্ষদ সূত্রে খবর, প্রাথমিকে শূন্যপদ কত রয়েছে সরকারের থেকে সেই তালিকা চাওয়া হলেও তা এখনো মেলেনি। ছেলেমেয়েরা পড়াশোনা ছেড়ে দিচ্ছে, তার কারণ বেশি পড়াশোনা করলে পশ্চিমবঙ্গে কোনো জীবন জীবিকার নিশ্চয়তা নেই। কোন চাকরিটা পশ্চিমবঙ্গে মানে একটা রেগুলারলি সুস্থভাবে সরকারি চাকরির প্রক্রিয়া কোনটা হচ্ছে পশ্চিমবঙ্গে, যেখানে হচ্ছে চাকরি দেওয়ার ব্যবস্থা, সেই পুরো ব্যবস্থাটা ভেঙে পড়েছে। আজকে দাঁড়িয়ে মানুষের সেটার উপর আস্থা চলে যাচ্ছে। 2 নম্বর, যারা এই চাকরিগুলোর জন্যে চেষ্টা করছে তারা হতাশ হয়ে যাচ্ছে। একটা বিচ্ছিরি একটা পরিস্থিতি তৈরি করে ছেড়ে দিয়েছে। 2014 সালের প্রাথমিকের টেটে দুর্নীতির অভিযোগ ওঠে, যার তদন্ত করছে সিবিআই। সেই মামলায় 2023 সালের 16ই মে দুর্নীতির অভিযোগে প্রাথমিকের 32,000 চাকরি বাতিলের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যে নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং চাকরিহারা শিক্ষকরা। তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে আরও নির্দেশ দিয়েছিলেন 3 মাসের মধ্যে 32,000 পদে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে। সেই নির্দেশ বহাল রাখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তারপর সেই অংশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। নতুন করে 32,000 শিক্ষক নিয়োগের হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয় সর্বোচ্চ আদালত। এরপর সেই মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দেয় সুপ্রিম কোর্ট। বর্তমানে এই মামলা বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে বিচারাধীন। কৃষ্ণেন্দু অধিকারী, সত্যজিৎ বৈদ্য ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
যেমন সুজন চক্রবর্তী বলছিলেন যে বাম আমলে প্রতি বছর নিয়মিত টেট হতো। আমরা তো গৌতম পালকে, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে, অন ক্যামেরা তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এবার থেকে বছর বছর টেট হবে এবং নিয়োগ হবে। কবে গৌতমবাবু বলেছিলেন, কি বলেছিলেন দেখাবো। টেট কবে হবে, কিভাবে হবে? আমি চাইবো প্রত্যেক বছরই টেট হবে এবং তার রেজাল্ট বেরোবে। এভরি ইয়ার অ্যাপয়েন্টমেন্ট প্রত্যেক বছরে হবে। সম্মানিত সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে এবং সেখানে গভর্নমেন্টের ম্যান্ডেট রয়েছে, টেট প্রত্যেক বছর নিতে হবে। টেট নিতে তো আপত্তি নেই। এবং টেট আমরা কেন নিচ্ছি? টেট ইজ ইন্টিগ্রাল পার্ট অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট। পদ আছে, টেট নেব, পদ অনুযায়ী বিজ্ঞপ্তি জারি হবে, মেরিট লিস্ট তৈরি হবে, অ্যাপয়েন্টমেন্ট আমরা রেকমেন্ড করবো, অ্যাপয়েন্টমেন্ট। আপনারা দেখলেন এটা 2022 সালে বলা হয়েছিল, আমরা আছি 2025-এর অগাস্ট মাসে, 19শে আগস্ট। 2022-এর টেটের ফল বেরিয়েছে, নিয়োগ হয়নি। 2023-এর টেটের ফলই বের হয়নি। প্রাথমিক শিক্ষা পর্ষদকে, সরকারকে জানাতে হয় যে কত শূন্য পদ আছে, সেইটা সরকারকে প্রাথমিক শিক্ষা পর্ষদ নাকি জানায়নি। ওবিসি জট বলা হচ্ছে, আমি সত্যিই জানি না। একদিকে বলা হচ্ছে টেট মানেই নিয়োগ নয়, আর একদিকে বলা হয়েছিল যে বছর বছর টেট হবে, সেটাও হচ্ছে না। বছর বছর টেট, সেই প্রতিশ্রুতি কি সরকার রাখতে পেরেছে? পারেনি। কেন পারেনি তন্ময়? প্রথম কথা হচ্ছে এই যেগুলো দেখানো হচ্ছে একটার পর একটা, সুজনবাবু বললেন, আমি অত্যন্ত ধন্যবাদ জানাই যে হ্যাঁ ওনাদের সময় হতো। আমি বলছি গৌতমবাবু তো বলেছিলেন 22-এর বছর বছর হবে, সেগুলো নিয়োগ নয়, কিন্তু পরীক্ষাটা হবে না। উনি বললেন যে হ্যাঁ প্রত্যেক বছর হতো, আজকে কেন হচ্ছে না তার জবাবটাও হচ্ছে উনি দিতে পারবেন। কারণ একটার পর একটা মামলা, একটার পর একটা মামলা, সিপিআইএমের পক্ষ থেকে বিকাশ বাবু হচ্ছে, মাননীয় সাংসদ বিকাশ বাবু একটার পর একটা মামলা করে যাচ্ছে। যে কোনো প্রসেস ইনিশিয়েট হচ্ছে তার উপর একটা মামলা। কিন্তু আমি বলছি সমস্যাটা, আমি তন্ময় একটা জায়গায় ধরেছে, আমি তন্ময়ের কাছেই যাব যে সমস্যাটা শূন্যতে। সেটা হচ্ছে বামফ্রন্টের শূন্যর কথা বলছি না, কিন্তু শিক্ষা দপ্তরকে, সরকারকে জানাতে হয় যে শূন্য পদ কত। আমি তো যা জানি সেটাই শিক্ষা দপ্তর, প্রাথমিক শিক্ষা দপ্তর জানায়নি, প্রাথমিক শিক্ষা পর্ষদ। একটার পর একটা তথ্য চাইছে প্রাথমিক শিক্ষা। আপনি আজকে বলছেন এটা জানায়নি, কালকে যখন ওটা জানাচ্ছে তখন আরেকটা ডকুমেন্ট চেয়ে পাঠাচ্ছে, তখন বলছেন ওটা জানায়নি। মানে মামলার উপর মামলা, তার উপর আবার মামলা। এই যে পুরোটা করে রাজনৈতিকভাবে পুরো এরকম কোনো মামলা হয়নি। প্রথমত এনসিটির গাইডলাইন আছে প্রত্যেক বছর টেট পরীক্ষা নিতে হবে এবং আমাদের পশ্চিমবাংলাতে রিক্রুটমেন্ট করা উচিত ছিল, প্রচুর ভ্যাকেন্সি বাকি আছে। সমস্যা যে জায়গাটা সেটা হচ্ছে হলো এই যে উনি বলতে চাইছেন যে মামলার পর মামলা, আইনজীবীদের কথা বলছেন, এখানে কিন্তু মামলাটা কোনো রাজনৈতিক দল করছে না। মামলা যারা কন্টেস্টিং ক্যান্ডিডেটস তারা মামলা করছে। তারা যখন নিজেদেরকে বিতাড়িত ফিল করছেন বা তারা যখন বুঝতে পারছেন যে আমি পরীক্ষা দিয়েছি, আমার অধিকার থেকে আমি বঞ্চিত, তারা হাইকোর্টে এসে মামলা করছেন এবং প্রত্যেকটা মামলাতেই তাই হচ্ছে। এবং আলটিমেটলি দেখা যাচ্ছে যে মামলায় আইনের এখানে বলো যে 2016 সালে প্রায় 42,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল, তার মধ্যে 32,000-এর চাকরি এই মুহূর্তে তুমিও জানো আমিও জানি হাইকোর্টে একটা রায়, মানে কার্যত সুতোয় ঝুলছে। প্রত্যেকে অনিশ্চয়তার মধ্যে হাইকোর্টের দিকে তাকিয়ে আছে। আবার সেই চাল আর কাঁকড়ের কথা মাঝে মাঝে আর্গুমেন্টে উঠছে। তো কি মানে আবার আরেকটা 26,000-এর ট্র্যাজেডি দেখেছি, আবার 32,000-এর ট্র্যাজেডি দেখতে হবে না? দেখুন, প্রাইমারিতে রিক্রুটমেন্টে দুর্নীতি হয়েছে। আপনি কি যদি অভিযোগের ভিত্তিতে হিসাব করেন 2012 সাল থেকে আর 22 সাল পর্যন্ত যতগুলো আপনারা টেট পরীক্ষা দেখাচ্ছেন, 12, 14, 17, 22 আর 23-এর নোটিফিকেশান হয়েছে, 12 থেকে 22 পর্যন্ত প্রত্যেকটাতে প্রশ্ন ভুলের অভিযোগ ছিল এবং হাইকোর্টে প্রমাণিত এবং প্রমাণ করার পর হাইকোর্ট ডাইরেকশনে থেকে হয়েছে। আগে থেকে ভার্ডিক্ট দিয়ে দিচ্ছে না, হাইকোর্টে হয়েছে। আরে চাকরি অদ্ভুত কথা, এটা হয়েছে। এটা ম্যাটার অফ রেকর্ড, এটা আমার কথা না, এটা আমার কথা না। 12তে প্রশ্ন ভুল, 14তে প্রশ্ন ভুল, 17তে প্রশ্ন ভুল, এটা রানিং মামলা চলছে, এটা ম্যাটার অফ রেকর্ড, এটা কোনো ভুল কথা না, এটা আমার কথা না, ম্যাটার অফ রেকর্ড হয়েছে এই ঘটনা। আমি একটা কথা বলি, আপনি একটা শো করেন যুক্তি তর্ক, তো এখানে আসার সময় প্রত্যেক দিনই ভাবি যে যুক্তি দিয়ে তো তর্ক করতে হবে, কিন্তু এখানে এসে সব যুক্তি তর্ক এদের সামনে বসে হারিয়ে যায়। আমি দেখুন, আমার বাঁদিকে যিনি বসে আছেন তিনি যাদবপুরের প্রাক্তনী, আর ওইদিকে যিনি বসে আছেন তিনি সেন্ট জেভিয়ার্সের প্রাক্তন অধ্যাপক, প্রেসিডেন্সির প্রাক্তন অধ্যাপক। দুটোই আমাদের মতো মিডিয়াকার স্টুডেন্টের স্বপ্নের জায়গা।
দেখো তারা যখন এই ভাষায় কথা বলে তখন আমার একটা প্রশ্ন করতে ইচ্ছা করে যে এই রাজ্যে এই ধরুন এখানে সামনে তৃণমূল পার্টি অফিস, ওর ভেতরেও কোনো যন্তর মন্তর ঘর আছে কিনা, তা নাহলে কোনো মানুষ এই ধরনের মানে যুক্তিতর্কের বাইরে গিয়ে কথা বলতে পারে না। আমি একটা কথা, ওই টেটের কথা বলছেন না, আমি আপনাকে বলছি টেট পরীক্ষা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, চাকরি পাইনি অথবা চাকরি হয়নি, রেজাল্টও বেরোয়নি, আমি বলছি এদের থেকে 250 টাকা করে সম্ভবত ফিস নেওয়া হয়েছে। আপনি বলুন গত কয়েক বছরেই যে এত ছেলেমেয়ের থেকে 250 টাকা করে ফিস নিল, এই টাকাটাও সরকার মেরে দিয়েছে। এদের চাকরি দেওয়া তো দূরের কথা, টেটটা কিসের পরীক্ষা? এটা তো চাকরিরই পরীক্ষা। সেই চাকরির পরীক্ষায় চাকরি হবে না, পরীক্ষা হবে, তাহলে আমি পরীক্ষাটা দেবো কেন? যখন এই একই জিনিস ত্রিপুরাতে ঘটেছিল তখন তো আপনাদের সরকার ছিল, আমার কথা তখন এখনো আছে, তাহলে এইটা আপনারা কোনটা হচ্ছিল, কোনটা আমাদের সময় ঘটেছিল, কোনটা যাদের চাকরি কোনটা কোনটা আমাদের সময় ঘটেনি? প্রথম কথা হচ্ছে আমাদের সময় ঘটেনি, আমাদের আমি এখন ঘটনা আরে তাহলে আপনি উত্তর করে ত্রিপুরাকে বিজেপির গভর্নমেন্ট ত্রিপুরায় বলেছিল যে তারা ক্ষমতা এলে চাকরিগুলো দেওয়া হবে, এবং তারপর তাদের লাটে তুলে দিচ্ছে গভর্নমেন্টে আসার পর। আমার কথা হলো সরকার যদি মানবিক হতো তাহলে শিক্ষামন্ত্রী টেট পরীক্ষার্থী বা সবার সাথে কথা বলতো। আজকে দেখলাম টেট পরীক্ষার্থী এসএফআই তাদেরকে পুলিশ দিয়ে বেধড়ক পেটাচ্ছে। আর কোথায় আদালতের নির্দেশ আছে যে এই তাদের মানে এই রিক্রুটমেন্টে তাদের কোনো স্টে আছে? কোথাও তো নেই। সরকার আদালত তো বলেছে রিক্রুটমেন্ট চালু রাখতে পারে। আমি এদের কারোর সাথে একমত নই। রাজনীতি চর্চাকারী হিসাবে আমি বলতে পারি তৃণমূল কংগ্রেসের পলিটিক্যাল ইকোনমির সাথে এই নিয়োগ না হওয়ার সম্পর্ক আছে। অর্থাৎ এই যে বছরকে বছর আপনি দেখছেন যে টেট হওয়ার পরেও নিয়োগ হচ্ছে না, বা 6 লক্ষ সরকারি কর্মচারী অবসর পরেও নিয়োগ হচ্ছে না, পুলিশে নিয়োগ হচ্ছে না, এর একটা পরিষ্কার কারণ, সেটা হলো এই নিয়োগ করতে গেলে যে স্যালারি দিতে হবে, প্রভিডেন্ট ফান্ড দিতে হবে, যে বিপুল খরচা সরকারের দিতে হবে, তাহলে কিন্তু সরকার যে রাজনীতিটা করছে অর্থাৎ ভাতাজীবী তৈরি করছে, সেই পরিযায়ী শ্রমিকই হোক আর সেটা লক্ষ্মীর ভাণ্ডারই হোক, এই প্রকল্পগুলো চালিয়ে নিয়ে যেতে পারবে না। প্রশাসনটাকে যদি ধরে রাখতে হয় তাহলে সরকারের কিন্তু এই যে দয়া দাক্ষিণ্যের উপর ভিত্তি করে যে ক্লাবগুলোকে টাকা দিয়ে দিচ্ছি, ওকে টাকা দিচ্ছি, তাকে টাকা দিচ্ছি, অর্থাৎ টাকা দিয়ে ভোটকে কেন, এই রাজনীতিটা কিন্তু করতে পারবে না। 5 কোটি টাকা ঋণ শোধ করা হয়েছে, ভাই নিয়োগ তোমরা করতে পারছো না, তোমাদের জিএসডিপি বেড়েছে, তোমরা দিনের 2011 ছিল জিএসডিপি কত ছিল? কি করছো? ভোট কেনার জন্য যে রাজনীতি করছো, ভোট কেনার জন্য যে রাজনীতি করছো, আজকে হচ্ছে 18 লক্ষ কোটি টাকা এমনি হয়ে গেল। আপনি বলছেন ভাতা দিয়ে সমস্ত কিছুকে ভাতা দিবি বলে পুরো ইকোনমিটাকে আপনি গুলিয়ে দিতে চাইছেন, নির্ভর করে রাখতে পারবো, আপনি পুরোটাকে গুলিয়ে দিতে চাইছেন। একেবারে দুর্নীতির কথা হচ্ছে। আমি এখান থেকে দ্রুত আমার তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে যাব, সারদা মামলা। আপনারা জানেন সুপ্রিম কোর্টের অর্ডারে সিবিআই সেই মামলার দায়িত্ব পেয়েছিল 2014 সালে। তারপর সিবিআই কি করলো সেও এক কাহিনী, আমি সেটাই আসবো। কিন্তু তার আগে আজকে কি হলো, 1 দশক পার হওয়ার পর কলকাতা পুলিশের 3টে মামলায় সম্পূর্ণ বেকসুর খালাস পেয়ে গেলেন সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়। পরের প্রতিবেদন। 2013 সালে পঞ্চায়েত ভোটের আগে পশ্চিমবঙ্গকে কাঁপিয়ে দিয়েছিল হাজার হাজার কোটি টাকার সারদা কেলেঙ্কারি। তারপর একটা দুটো নয়, পেরিয়ে গেছে 12টা বছর। 1 যুগ পর সেই সারদা কাণ্ডে 3টি মামলায় বেকসুর খালাস পেলেন সারদার কর্ণধার সুদীপ্ত সেন ও তাঁর সহযোগী দেবযানী মুখোপাধ্যায়। বিচার পেলাম, বিচারের উপর আস্থা আছে। 2013 সালে হেস্টিংস থানায় সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন কয়েকজন আমানতকারী। সেই অভিযোগের ভিত্তিতেই দুজনের বিরুদ্ধে আইপিসির 420, 120B ধারায় 3টি মামলা রুজু হয়। 12 বছর ধরে এই মামলা চলার পর বেকসুর খালাস পেলেন দুজনেই। যে সাক্ষ্য প্রয়োজনীয়তা আছে, যে সাক্ষ্যের দিয়ে যে প্রমাণ করতে হবে যে আসামি অপরাধী, কেউ প্রমাণ করতে পারেনি তাদের সাক্ষ্যের মাধ্যমে, পুলিশ ব্যর্থ হয়েছে। কলকাতা পুলিশের হাতে থাকা এই মামলায় সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায় বেকসুর খালাস হতেই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। রাজ্য সরকারের নেতৃত্বে পুলিশের দ্বারা সমস্ত প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে, এবং তারপরেও সেই লাল ডায়েরি কিভাবে একেবারে রাজীব কুমার তার ব্যবস্থা করলেন, আর তার জন্য মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে গিয়েছিলেন। রাজ্য সরকার যে সারদা মামলার অভিযুক্তদের সহায়তা করবে, এটা খুব স্বাভাবিক আছে। আর তাই পুলিশ অভিযোগ করছে, পুলিশ কেস করছে, কিন্তু কোনো প্রমাণ দিতে পারছে না।
একই সঙ্গে যখন আমরা দেখছি যে ইডি সিবিআই তাদের সমস্ত ক্ষমতা নিয়ে চিটফান্ডের থেকেও বেশি সংখ্যক কেসে, নানা রকম কেসে পশ্চিমবঙ্গে তারা রুজু করে, তারা তদন্ত করেছে, কোনোটার এ পর্যন্ত কোনো সুষ্ঠু মীমাংসা সেটা কোথাও আমরা দেখিনি। 12 বছর পর 3টি মামলায় বেকসুর খালাস হলো। আপাতত জেল মুক্তির কোনো সম্ভাবনাই নেই সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়। তার কারণ তাদের বিরুদ্ধে পুলিশ ও সিবিআই এর দায়ের করা আরও বহু মামলা রয়েছে। আবির দত্ত, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি তন্ময়ের কাছে যাব। হাইকোর্টে যখন মামলা হচ্ছিল তখনই কিন্তু বারবার বিরোধীরা বলছে যে কলকাতা পুলিশকে দিয়ে এই তদন্ত করা যাবে না। এই সজল সায়নদীপ রায় বলছিল যে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের ওপর কোনো আস্থা নেই। আমি বলছি আজকে ওরা বলার সুযোগ পেল যে আস্থা কেন আমাদের ছিল না। মামলার পরিণতিতে দেখা গেল যে কলকাতা পুলিশ প্রমাণ জোগাড় করতে পারলো না, অন্যরা বাদ দিন সুদীপ্ত দেবযানী বেকসুর খালাস পেয়ে গেল। কি বলবে তন্ময়? ঠিক, সমস্ত কিছু যত দোষ নন্দ ঘোষ। কলকাতা পুলিশ কোনো কিছু জোগাড় করতে পারলো না, তারা ছাড় পেয়ে গেল না। এখানে সিবিআই কি করেছে তাও দেখাবো, বিস্তারিত দেখাবো। আমি ওটাতে আসছি, কিন্তু এই মামলা তো সিবিআই ছিল না, কলকাতা পুলিশের মামলা। কলকাতা পুলিশ ভয়ঙ্কর অযোগ্য, তর্কের খ্যাতি ধরে নিলাম, পশ্চিমবঙ্গ পুলিশ অযোগ্য। তারপরে সেই কেসগুলো যে কেসগুলো সিবিআই এর কাছে গেছে কটা কনভিকশন হয়েছে? যদি তারা সিবিআই তে তো আসবো, কিন্তু আমি বলছি যে তৃণমূল কংগ্রেস এই কৃতিত্ব নেয় যে কাশ্মীর থেকে কে সুদীপ্ত সেনকে ধরে এনেছিল, এই কলকাতা পুলিশের বিশেষ টিম, এই এসআইটির বিশেষ টিম। আমি বলছি ওই কৃতিত্বটা নিলে 3টে মামলায় বেকসুর খালাস হলে প্রমাণের অভাবে তার কৃতিত্বের উল্টো দিকটাও তো নিতে হবে। সেই ব্যর্থতার দায় নিতে হবে। হয়েছে তাই প্রমাণিত হয়েছে, যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। এখন সেটাকে তো তন্ময়ের সঙ্গে একমত যে আমি বলছি আমি বজ্র আটুনির ক্রেডিটটা নিলাম, কিন্তু ফসকা গেরোটার ক্রেডিট নিলাম না। আমি কাশ্মীরে গ্রেফতারের কৃতিত্ব নিলে আমায় আজকে যে প্রমাণের অভাবে খালাস পড়ে যাওয়া তার ব্যর্থতার দায় নিতে হবে। অভিযোগ হয়েছে, তার বিরুদ্ধে তাকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করে এনেছে কলকাতা পুলিশ, তাকে কাশ্মীর থেকে গ্রেফতার করে এনেছে। এখন তারপর একটা দীর্ঘ আইনি প্রক্রিয়া গেছে, সেই আইনি প্রক্রিয়ায় কেউ অ্যাকিউজ ছিল, সে যদি এখন কনভিক্টেড না হয় তাহলে তার প্রমাণের অভাবে এমনি কনভিক্টেড বিচারের অভাবে মাননীয় বিচারক বিচারপতির মর্জি মতো নয় প্রমাণ দিতে পারেনি। আমি সারদাতে যারা যুক্ত তাদেরকে ডিফেন্ড করার আমার কোনো দায় নেই। দেবযানী মুখোপাধ্যায়ের আইনজীবী বললেন যে পুলিশ ব্যর্থ হয়েছে, সুদীপ্ত বা দেবযানীকে ডিফেন্ড করার আমার কোনো দায় নেই। কিন্তু আমি বলছি একটা আইনি প্রক্রিয়ার পরে সেখানে যদি প্রমাণের, যেটা আপনারা বলছেন, প্রমাণের অভাবে দেবযানী মুখোপাধ্যায় প্রমাণের অভাবে পুলিশ ছাড়া পেয়েছে, তার মানে সে কেসটাতে ছিল না নিশ্চয়, ওই পার্টিকুলার কেসটায় কোনো ম্যাটেরিয়াল ছিল না, সেটাই একমাত্র প্রমাণ হয়। এত বছর ধরে, কারণ 12 বছর ধরে সরকারি টাকায় কেস চালালেন কেন? তাহলে তোমার যুক্তিতে সিবিআই জাস্টিফাইড হয়ে গেল যে ওরাও পায়নি ভাই প্রমাণ, আমরাও পেলাম না। আচ্ছা, এখানে কিন্তু আমি বলছি একটা কাহিনীর টুইস্ট আছে। কি সেই টুইস্ট? এই কেস তদন্ত সুপ্রিম কোর্টের কাছ থেকে কার কাছে গেল? সিবিআইয়ের কাছে। বিরাট টিম তৈরি করলো সিবিআই, একেবারে বেছে বেছে, মানে এই ধরনের 3টে 4টে, আমি এক্স্যাক্ট কলকাতা পুলিশের কাছে কতগুলো কেস আছে এখনও কি পেন্ডিং আছে আমি জানি না, কিন্তু বেছে বেছে সিবিআই 6টা কেস করলো, নানা কিছু ট্যাগ ট্যাগ করে। তার মধ্যে আমরা প্রত্যেকে জানি ইডি ঢুকে বলল, ইডি কেস করলো। আচ্ছা, সিবিআই যে 6টা কেস করলো, এই মুহূর্তে আপনারা জানেন তার কি পরিণতি? সিবিআইয়ের 6টা কেসের একটা কেসে, আই রিপিট, একটা কেসেও ফাইনাল চার্জশিট জমা পড়েনি। ভাবতে পারেন, দেশের সবথেকে বড় তদন্তকারী সংস্থা বেছে বেছে সারদা মামলায় 6টা কেস করেছে, যার মধ্যে একটাতেও ফাইনাল চার্জশিট দেওয়া হয়নি, জমা পড়েনি। এবং কত বছর চলে গেল? 2014 সালে সুপ্রিম কোর্টের রায়ে সিবিআই তদন্তভার পেয়েছিল, 11 বছর পর ফাইনাল চার্জশিট একটাতেও দিতে পারেনি। এই মুহূর্তে দাঁড়িয়ে এই আজকে 19শে আগস্ট অবধি সিবিআই। পরে প্রতিবেদন। সারদা কেলেঙ্কারি, রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দেওয়া সেই কাণ্ড। কাশ্মীর থেকে সুদীপ্ত সেনের গ্রেফতারি, দেবযানী মুখোপাধ্যায় গ্রেফতার, একের পর এক রাজনীতিবিদদের দিকে অভিযোগের আঙুল। বিরোধীদের আন্দোলন, উত্তাল রাজপথ, কাঁপছে গোটা রাজ্য। অস্বস্তিতে তৃণমূল, খড়গহস্ত বিরোধীরা। শেষ অবধি তদন্তভার গেল সিবিআই এর হাতে। হেভিওয়েটদের কেউ কেউ গ্রেফতার হলেন, দাবি উঠল রাঘব বোয়ালদের সবাইকে ধরার, মাথা অবধি পৌঁছনোর। তারপর একে একে হেভিওয়েটরা জামিন পেলেন।
ধীরে ধীরে ঠান্ডা ঘরে চলে যেতে শুরু করলো সারদা তদন্ত। এরপর ভোট এলে সবার মুখে উঠে আসতো সারদা কেলেঙ্কারির প্রসঙ্গ, তারপর যে কে সেই। এই করতে করতে 1 দশক পার। সিবিআই তদন্তের বয়স 11 বছর, 2013 থেকে 2025। তদন্ত চলছে তো চলছেই। সুপ্রিম কোর্টের নির্দেশে 2014 সালের 6 জুন সারদা মামলায় এফআইআর করে সিবিআই। তাতে মোট 6টি মামলা রয়েছে। তার মধ্যে একমাত্র সারদা কনস্ট্রাকশনের মামলা, যাতে চিটফান্ডের কোনো সম্পর্ক নেই, সেই মামলাতেই চূড়ান্ত চার্জশিট দেওয়া সম্ভব হয়েছে। সারদার মূল মামলায় এখনো পর্যন্ত 7টি চার্জশিট জমা পড়েছে, কিন্তু চূড়ান্ত চার্জশিট আজ অবধি জমা পড়েনি। কোনো বিচার প্রক্রিয়াও শুরু হয়নি। এখানে সেটিংয়ের গন্ধ পাচ্ছে কংগ্রেস, সিপিএম। পশ্চিমবঙ্গের তৃণমূল আর দিল্লির বিজেপি আর তৃণমূল হচ্ছে আরএসএস এর উভয়ই দুজনের ট্রাস্টেড পার্টনার, একই সুতো বাঁধা। ফলে দাদা অসুবিধায় পড়লে, মানে দিল্লির নরেন্দ্র মোদী অসুবিধায় পড়লে দিদি আছে ভরসা, আবার দিদি অসুবিধায় পড়লে দাদা আছে। 12 বছর ধরে একটা তদন্ত হচ্ছে সারদা মামলার, চার্জশিট দিতে পারলো না। দাদা দিদিকে ভরসা দেয়, বিপদে পড়লে দিদিকে আবার দাদা দিদিকে ভরসা দেয়, মানে উভয়ের সিম্বায়োটিক রিলেশন। সরকার এবং শাসক এবং পুলিশ এই অপরাধীদের পাশে, অপরাধীরা শাস্তি পেল না, লুটের টাকা উদ্ধার হলো না, ডেলোর মিটিংয়ে অনেক স্বপ্ন হলো, আজকে জামিন পেয়ে গেল। রাজ্যের, দেশের প্রশাসন, পুলিশ তার অপদার্থতা স্পষ্ট হয়ে গেল। যদিও সিটিংয়ের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি, তৃণমূল দুই দলই। সিবিআই কোন মামলার আলটিমেটলি ফাইনাল চার্জশিট দেয় বলুন তো? সাকসেস রেট কত সেই সেন্ট্রাল এজেন্সির? 2% সাকসেস রেট নেই যাদের, তাদেরকে হাতি ঘোড়া মাথার উপর বসিয়ে রাখা হচ্ছে। সিবিআই সিপিএম এখন বলছে তৃণমূল আর বিজেপি সিটিং। যখন সিপিএম এর রাজত্ব ছিল তখন রবীন্দ্রনাথের নোবেল চুরি গিয়েছিল। আজকে 19 বছর 20 বছর হয়ে গেছে, সিবিআই সে রবীন্দ্রনাথের নোবেল উদ্ধার করতে পারেনি। আজকে তাহলে সেদিনকে কি সিপিএম এর সাথে বিজেপির যোগসাজশ চলছিল না? কংগ্রেসের সরকার ছিল তখন, কংগ্রেসের সাথে সিপিএম এর যোগসাজশ ছিল বলে নোবেল পুরস্কার চুরি গেছিল। এই জন্যই অর্বাচীন সিপিএম আজকে রাজ্যে শূন্য হয়ে গিয়েছে। সিপিএম বরাবর এই সমস্ত আবোল তাবোল কথা বলে আসছে। আসলে চিট ফান্ডের যে আদি শুরু করা, সেটা তো মানে সিপিএমই সেটাতে একেবারে সিদ্ধহস্ত ছিল, সেই সঞ্চয়িতা থেকে শুরু করে। পলিটিক্যাল ন্যারেটিভ তৈরির জন্য ওই তৃণমূল বিজেপি এই যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, কিন্তু মানুষ বুঝে গেছে আসলে সিপিএমই তৃণমূল কংগ্রেসকে বিভিন্ন সময় সহায়তা করছে। 2013 সাল থেকে সারদা কেলেঙ্কারি তদন্ত করছে ইডি। সেই মামলা যখন শুরু হয় তখন তার কেস নাম্বার ছিল ML01/13। বর্তমানে ওই কেস নাম্বার বদলে হয়েছে ML12/24। প্রথমে মামলাটি ছিল ব্যাংশাল কোর্টে, সিবিআই এর 3 নম্বর স্পেশাল কোর্টে। পরে সেটা সিবিআই এর 2 নম্বর স্পেশাল কোর্টে গেছে। কিন্তু কেস নাম্বার ও কোর্ট বদলে গেলেও এখনো পর্যন্ত চার্জ গঠন হয়নি। এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই, শেষ অবধি কি হবে? সারদার কোটি কোটি টাকা যে হেভিওয়েটদের পেটে গেছে, তাদের কি কোনো দিন শাস্তি দেওয়াতে পারবে সিবিআই, নাকি রাজনৈতিক সমীকরণের খেলায় সব চাপা পড়ে যাবে? প্রকাশ সিনহা, সত্যজিৎ বৈদ্য, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। আমি ভাবছিলাম অসংখ্য প্রতারিতরা আজকে তাদের মনের অবস্থা কি? কলকাতা পুলিশের কেসে খালাস পেয়ে যাচ্ছেন, সিবিআই এখনো পর্যন্ত ফাইনাল চার্জশিট দিল না। সন্দীপ, আমি বলছি সিপিএম আবোল তাবোল বকে, বিজেপি সেটিং করে আর তৃণমূল কংগ্রেস চুরি করে। এটাই পশ্চিমবাংলার মানুষ এর অভিজ্ঞতা। আপনারাই তো সারদা চিটফান্ডে কত কমিশন করেছিলেন, টাকা দেওয়ার কথা বলছিলেন। এই যে কলেজে ভর্তির জন্য ইঞ্জিনিয়ারিং প্রাইভেট কলেজে টাকা দিচ্ছে, এরা সুদীপ্ত সেনাই টাকা দিত। কুণাল ঘোষের ভিডিওগুলো চালানো হোক, আর কুণাল ঘোষের ভিডিওগুলো চালানো হোক। আপনাদের সব জানি আমরা। আমি আপনাকে বলছি, আমি তোমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে দেবে খালি। শুভেন্দু অধিকারীর নামটা কি সিবিআই এর যে এফআইআর ছিল বলে চার্জশিট জমা পড়লো না পর্যন্ত? সুজন চক্রবর্তী, না ওটা নারদা, এটা সারদা ভুলিয়ে ফেলেছে। সারদাতেও নাম আছে, আমি বলছি সারদাতেও নাম আছে শুভেন্দু অধিকারী। সুজনদারও নাম আছে, অদিত চৌধুরীর নাম আছে, ওগুলো নিয়ে আজকে আলোচনা করছি না। হ্যাঁ, ও বলে, ও চিঠি লিখে বলে, ওটা সিবিআই আড়াল করে দিয়েছে।
আমার যেটা বলার বক্তব্য হচ্ছে আপনি যখন প্রশ্ন করছেন ওদেরকে, ওরা বলছে যে আমি ফেল করেছি তো কি হয়েছে, ডাক্তারের ছেলে ফেল করেছে, উকিলের ছেলে ফেল করেছে, ম্যাজিস্ট্রেটের ছেলে ফেল করেছে, বিষয়টা তাই। আমি বলছি 250-র ওপর আমি উত্তর দিইনি, আলটিমেটলি কিন্তু মেইন 6টা কেস সিবিআই এর হাতে। বলছি সেগুলো ফাইনাল চার্জশিট আছে। 250টা টোটাল কেস আসছে পশ্চিমবঙ্গে, এটা আমার নয়, গুগল যা আমাকে জানালো। হ্যাঁ, এখানে কেউ বলতে পারবে বলে মনে হয়। তার মধ্যে 214টা মতন কেসে অলরেডি তারা জামিনে আছে। হ্যাঁ, এবং 3টে মামলায় আজকে ওরা সম্পূর্ণ বেকসুর খালাস হয়ে গেল। কিসের জন্য খালাস হলো? খালাস হলো কোনো তথ্য প্রমাণ পুলিশ দিতে পারেনি। এই তথ্য প্রমাণ যখন সিবিআই পায়, দেখুন আমার সিবিআই এর আমি মুখপাত্র নয়, তাকে এতটুকু বাঁচানোর আমার দায়বদ্ধতা নেই, বাস্তবটা আসতে হবে যে এই সিবিআই বা ইডি যখন পায় তার আগে তথ্য প্রমাণগুলো রাজীব কুমার সরিয়ে নিয়ে যায়। একই কথা বলবো, যখন রাজীব কুমারের কাছে সিবিআই গেল তখন সেই রাজীব কুমারকে গ্রেপ্তার করতে দেওয়া তো দূরের কথা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিতে বসে গেল। এরপর বলুন কোথা থেকে আমি বলছি এক সেকেন্ড, সেটা হচ্ছে মূল 250টা কেস বা তার থেকেও বেশি কেসও যদি থাকে, সেখান থেকে মূল 6টা কেস বেছে সিবিআই নিয়েছিল। ফাইনাল চার্জশিট আমি কি পেলো, আদৌ প্রতারিতরা একজনও টাকা ফেরত পেলো কিনা ভিন্ন প্রসঙ্গ, আমি ঢুকছিই না, কিন্তু একটা সিরিয়াসনেস বোঝা যায় তদন্তকারী সংস্থার। ফাইনাল চার্জশিট প্লেস করা, 6টার একটাতে ফাইনাল চার্জশিট প্লেস করা গেল না। শুধু একটা জিনিস মানতেই হবে যে আমাদের দেশে বিচার ব্যবস্থা এবং এই যে ধরনের অনুসন্ধানগুলো হয়, যে তদন্তগুলো হয়, তার ব্যাপক দীর্ঘসূত্রিতা আছে এবং দেশের একদিকে আইন যেমন এগুলো খুঁজে বার করার চেষ্টা করে, অন্যদিকে আইন আবার অপরাধীদের তো প্রোটেকশনও দেয়, সেটাও তো আছে। এবার 11 বছর পর আর তো তদন্তের কিছু বাকি থাকে না, এর আগে মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি হাইকোর্টের সেই কেসের কথা যদি মনে থাকে, সম্ভবত কামদুনি মামলা সংক্রান্ত, যেখানে তিনিও প্রমাণের অভাবের কথা বলেছিলেন। কোর্ট যখন প্রমাণের অভাবের কথা বলছে তখন কোর্ট বলছে না যে এই ঘটনাগুলো ঘটেনি। আরজি করের যিনি মারা গেছেন তিনি সত্যি মারা গেছেন, ঘটনাটা কিন্তু ঘটেছে, এরপর কেউ ধরা পড়লো না, সবাই ছাড়া পেয়ে গেল। একটাই শুধু প্রশ্ন, সেটা হচ্ছে কেন্দ্র এবং রাজ্য দুটো আমাদের দেশের সরকার, তাদের মধ্যে যোগাযোগের ভিত্তিতে আমরা তো যারা সাধারণ মানুষজন আমরা তো বিশ্বাস করি দেশের সরকার আছে। এই ঘটনাগুলো কিন্তু বারবার আমাদের সেই বিশ্বাসটায়, সেই বোধটায় আঘাত করে যে এর সমাধান কি কোনোদিনই হবে না? দেশটা কি তাহলে মানুষের যে সুস্থ বিচারধারা তার বাইরে একটা কোনো জায়গায় চলে যাচ্ছে? এই প্রশ্ন কিন্তু প্রতিটি সাধারণ মানুষ, প্রতিটি বঞ্চিত মানুষ, তারা বারবার বঞ্চিত মানুষ ভাববেন যে এই দেশে ন্যায় বিচার পাওয়া যায়। এবং আমি আপনাকে বলছি, যদি আপনার এই প্রশ্নটার উত্তর আপনি পেতে পারেন যদি খুব সিরিয়াস লেভেলে যে সমস্ত সিবিআই আধিকারিকরা এই মামলা মানে এই মামলার সাথে যুক্ত, তদন্তে যুক্ত ছিল, তাদের ভূমিকা যদি মূল্যায়ন কোনোদিন সত্যি হয়, সত্যি আমি কিন্তু তাদের ভূমিকাটাও কিন্তু আতশ কাচের নিচে রাখতে চাই। সুমনদা, এ রাজ্যে যেভাবে মানে করাপশন ছেয়ে গেছে, সেখানে তদন্তটা করাপশনের মধ্যে ঢুকে যায়নি তো। এবং একই সাথে আমি বলছি রাজ্যের যে প্রশাসনের যেখানে, সে তারাও কতটুকু মানে রাজনীতি মুক্তভাবে এবং করাপশন মুক্তভাবে এই তদন্তটাকে চালিয়েছিল। কিন্তু সবচেয়ে বড় আমার দুঃখ লাগে যে এই সারদা ইস্যুতে বা সারদাতে যারা টাকা রেখেছিলেন সবচেয়ে গরিব মানুষগুলো, সবচেয়ে দুর্বলতম মানুষগুলো টাকা রেখেছিলেন। রোজ ভ্যালি তাও একটুখানি মানে বেশি টাকা লোকের রেখেছিলেন, কিন্তু সারদা 100, 200, 500 টাকা করে রাখা গরিব মানুষগুলো, তারা কিন্তু প্রতারিত হলেন। এবং আমরা একটা ন্যায় বিচার দিতে পারলাম না। দিনের শেষে মানুষের আস্থা এই সংস্থাগুলোর প্রতি কতটুকু থাকবে, পুরো বিচার ব্যবস্থার প্রতিও বা কতটুকু থাকবে? ফলে যারা হুলিগান তারা উৎসাহিত হবেন। একদম। আমার শুধু মনে পড়ছিল যে পিএমওর অধীনে হচ্ছে কর্মীবর্গ মন্ত্রক, তার অধীনে হচ্ছে সিবিআই। আমি বলছি এই প্রশ্ন তো মানুষ তুলবেন যে তাহলে তদন্তে এক হচ্ছে যে ফাইনাল চার্জশিট, তারপর বিচার টিচার, তারপরে কে শাস্তি পেলেন না পেলেন তো পরের ব্যাপার। একদিকে কলকাতা পুলিশের 3টে মামলায় প্রমাণের অভাবে বেকসুর খালাস, আর অন্যদিকে 6টা মামলার একটাতেও ফাইনাল চার্জশিট জমা পড়ল না। ব্যক্তির কথা হচ্ছে, বিশ্বনাথদা ব্যক্তির কথা বলছেন, আমি বলছি ব্যক্তির ওপরে তো প্রতিষ্ঠান, আমি বলছি প্রতিষ্ঠান ব্যক্তি সব কি এক সুতোয় বাঁধা? এই প্রশ্ন উঠবে, তার কারণ 2G মামলায়
সিবিআই আদালতের বিচারক বলেছিলেন যে প্রতিদিন এজলাসে মাননীয় বিচারপতি নিজে বলছেন, বসে থাকতাম যে কেউ একটা প্রমাণ নিয়ে আসবে, কেউ প্রমাণ নিয়ে আসতো না। দিনের শেষে হতাশ বিচারপতি অথবা বিচারপতিরা তারা এজলাস বন্ধ করে চলে যেতেন, কারণ বিচার নির্ভর করে প্রমাণের ওপর।